মুশকিল হলো এই স্বামী বাংলাটা আমি খুব অপছন্দ করি, জীবনে ব্যবহার করি না। এটা বললে বুঝবে বাহাদুর খাঁর শিষ্য ছিলেন, শরৎ বাজাতেন সারা রাত জেগে। সেই মানুষটা প্রকৃতি ভালোবাসতেন, তো সেই বাড়ির প্রেমে উনি মগ্ন ছিলেন। আর আপনি যদি বিরোধিতা করেন, আপনি লাউডস্পিকারের বিরোধিতা করছেন না, ওর অর্থ দাঁড়াবে আজানের বিরোধিতা করছেন। এই ইস্যুতেই আপনাদের ঘরবাড়ি রাতারাতি জ্বালিয়ে দেওয়া হবে। আমি যতদূর আমার বোধ বুদ্ধি যতটা, সেটা দিয়ে আমি বুঝেছি যিনি আজকে শাসক দলনেত্রী, তিনি তার কথাকে অমান্য করছে, কেউ মানছে না, সেটা তিনি সহ্য করেন না। প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করার পরেই আমার কাছে যে নোংরা বিভৎস কুৎসিত ভাষায় আক্রমণ করে হুমকি দিয়ে চিঠি এসেছিল। ফোনে জয় গোস্বামী কথা বলছে, দিদি আপনার বাড়িতে আমি এসেছি, ক্যাম্পাসে ঢুকেছি, বুঝতে পারছি না কোন বাড়িটা। কাজী নজরুল ইসলাম একাডেমি তৈরি করেছেন যিনি, তিনি বলেছিলেন এটা মুসলমানদের জন্য আমি করে দিয়েছি। কাজী নজরুল ইসলাম মুসলমানদের জন্য? আমি এই ঘোষিত নাস্তিক হতে খুব অপছন্দ করি। আমি জয়কে বললাম, জয় এটা কিভাবে সম্ভব? নির্বাচন করবেন নিজেকে, সেই প্রস্তাব যিনি প্রত্যাখ্যান করবেন প্রথম, তিনি হলেন মীরাতুন নাহার। এরপরে আমি লিখিতভাবে পদত্যাগপত্রগুলি পাঠাবো দুটি প্রতিষ্ঠানে। মানে ছোটবেলা থেকে কি এরকম ছিলেন? দিদিমা, মা, আমি 4 প্রজন্ম ধরে, আমার মেয়ে পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে আমরা উত্তরাধিকার সূত্রে কতগুলি গুণ পেয়েছি। দিদিমা বললেন আমি দেশ ছেড়ে যাব না। 4 বিঘা জমির উপরে বাড়ি, বাগান, এবং মা একলা থাকতে লাগলেন। 2 শিশুপুত্রকে নিয়ে লজিক, সাইকোলজি এবং সংস্কৃত নিয়ে পড়েছিলাম। তো আবু সাইদ আয়ুব আর গৌরী আয়ুব আমাকে বলেন, তুমি দর্শন নিয়ে পড়ছো, এমএটা যাদবপুরে করো। বন্ধু হারানোর ভয়ে, আলাদা হয়ে যাওয়ার ভয়ে আমরাও মুখ খাচ্ছি। আমার জীবনে মনে হয়েছে কেন আমার মানুষ পরিচয়টা বড় হবে না। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন রাইভাল ফিটনেস স্টুডিও এবং অন্নপূর্ণা স্ন্যাক্স। নমস্কার, আমি স্বরলিপি লিপি। শুরু করছি আজকের আবার বৈঠকে বৈঠক। না, আজকে আমরা কোনো রাজনীতি নিয়ে কথা বলবো না। এসে যেতে পারে রাজনীতি, কারণ রাজনীতি আমাদের প্রত্যেক দিনের চলার অঙ্গ, প্রত্যেক দিনের ঘটনা যেটা ঘটছে সেটা রাজনীতি। কিন্তু আমরা আজকে যাকে পেয়েছি, তাকে আমরা যেভাবে দেখেছি সামনে, আজকে তাকে নিয়ে একটু আড্ডা দেব। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর মীরাতুন নাহার। অসংখ্য ধন্যবাদ দিদি। আমি একটু ভয় পাচ্ছি, কারণ এক তো আপনি এত সুন্দর বাংলা বলেন, আমরা তো এখন খিচুড়ি বাংলা বলি, যদিও আমি বাংলারই ছাত্রী, কিন্তু কোথাও গিয়ে আমরা বোধহয় দাসত্ব স্বীকার করে ফেলেছি এই খিচুড়িটার, সেটা থেকে বেরোতে পারছি না। আমি চেষ্টা করবো আজকে যতটা বলতে পারি। এবং আপনি অনেকবার বলছেন যে আপনি বাড়িতে ইন্টারভিউ দেন, আমার এই আবার বৈঠকে এসেছেন, আমি যে কি খুশি হয়েছি, আপনাকে অনেক দেখেছি। শুরু করে এটা দিয়ে তাহলে বুঝতে পারবে যে আবার বৈঠকে এসে আমার কেমন লাগছে। সেটা হলো যে এমএ পড়ছি যাদবপুর ইউনিভার্সিটিতে, প্রথম দিকের ক্লাস, এমএ ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের একজন দুর্ধর্ষ শিক্ষক, তো একজন অতি খ্যাত মানুষ ডক্টর প্রণব কুমার সেন, তিনি ক্লাস নিচ্ছেন।
তো 2-4 দিন যাওয়ার পরে আমি তাকে একটা প্রশ্ন করার জন্যে উঠলাম এবং প্রশ্নটা করলাম কান্টের দর্শন বিষয়ে। বিশ্বাস করতে পারবে না যে ক্লাসরুমে বোধহয় একটা পিন পড়লেও শোনা যায়। At last I have got a question from my student. I'm very happy. তো সেটা যে আমার কি ভালো লাগলো যে প্রশ্ন শুনে শিক্ষক মশাই খুব খুশি হয়েছেন। তো ক্লাসের পরে উনি খুব সুন্দর করে বলে দিলেন, ক্লাসের পরে সবাই এসে হামলে পড়েছে আমার উপরে, বলে তোর এত সাহস, তুই কী করে ডক্টর সেন প্রণববাবুকে এই প্রশ্নটা করলি? তো আমার কাছে না খুব অবাক লাগলো, আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা প্রশ্ন করেছে তাতে এত মানে এটা আপনার জন্য স্বাভাবিক কিন্তু অন্যদের জন্য অস্বাভাবিক বিষয়টা। তো সেরকম একটা ছোটবেলা থেকে এরকম একটা নিঃশঙ্ক চিত্তের মানুষ আমি। তোমাদের এখানে এসে তোমাকে তুমি বলছি, তোমাদের এখানে এসে আবার বৈঠক, আমি সেই একই মানুষ। তখন ছিলাম কৈশোর উত্তীর্ণ তরুণী, আর আজকে আমি একই মানুষ, একই রকম রয়ে গেছি। আমার কোথাও যে কখনো কোনো রকম নিজের স্বতঃস্ফূর্ততাতে কোনো বাধা আসে না। আজকে আবার বৈঠকে এসে আমার মনে হচ্ছে যে আমি তো কোনো অচেনা জায়গায় আসিনি, এবং আমার যে বলার আমি স্বতঃস্ফূর্তভাবেই বলতে পারবো। আমার খুব ভালো লাগছে, এটা বলতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার একটু খাওয়া দাওয়া দিয়ে শুরু করি। আমাদের গেস্টদের জন্য আমরা একটু খাওয়া দাওয়া রাখি। নিশ্চয়ই আপনি বাইরে খান আজকাল? আমি সেটা বলা খুব জরুরি, আমার 76 বছর বয়স, কিন্তু আমার শরীরটা অত্যন্ত সুস্থ। তার কারণও সুবিধা পেলে বলবো কেন কি করে এতটা সুস্থতা বজায় রাখতে পেরেছি। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে এসেছে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম আমার বিধিনিষেধ নেই, তবে আমি স্বল্পাহারী, খাই কম। সিট্রাস আইস টি। আর আপনার জন্য একটু হেলদি খাবার, সটে ভেজিটেবলস। বললাম তো সব খাবারই খাই, হেলদি আনহেলদি বলে কিছু নেই আমার। না তাও এটা মানে মনে হলো যে আপনি যদি না তোমরা ভালোবেসে দিচ্ছ, সেটাই আমার কাছে খুব বড় কথা। যেভাবে গল্পটা শুরু হলো আমার বেশ শুনতে ভালো লাগলো। মানে কি সুন্দর প্রশ্ন। মানে সত্যি আমরা ছোটবেলায় স্কুলে ভয় পেতাম যে প্রশ্ন কেন করব, যদি বকেন এই প্রশ্নটা যদি ভুলে। মানে এখন আমি যখন পডকাস্টে বসি আমার সত্যি মনে হয় যে এই প্রশ্নটা করব, এটা করলে যদি উনি মানে বিরক্ত হন বা মনটা খারাপ হয়ে যায় যদি উত্তর না দেন বা আমার উপর রেগে যান, তো আমার মনে হয় আমাকে একটু নির্ভীক হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। শুরু করি আড্ডাটা। এই থ্যাংক ইউ সো মাচটা আমার সঙ্গে বাদ দেবে। আচ্ছা ঠিক আছে। আমি শুনলাম আপনি সন্তোষপুর থেকে এলেন, কিন্তু আমি যখন মানে আপনার ব্যাপারে দেখছিলাম যে আপনার মধ্য কলকাতা একটা বাড়ি আছে, তো সন্তোষপুর হঠাৎ করে কেন? মধ্য কলকাতায় বাড়ি আমার বললে ভুল, আচ্ছা, আর আছে বললেও ভুল নেই। আর না, ছিল, আমার নয়, আমাদের। এবং বিশেষত আমার বিবাহ সূত্রে যার সঙ্গে সম্পর্ক হয়েছিল। মুশকিল হলো এই স্বামী বাংলাটা আমি খুব অপছন্দ করি, জীবনে ব্যবহার করি না, ফলে তাকে স্বামী বলতে পারি না। আবার কথার মাঝখানে ইংরেজি বলা বাংলার মধ্যে, সেটাও খুব অপছন্দ করি। ফলে এখন মুশকিল কী বলে বলবো, ওই হাজব্যান্ড শব্দটা ব্যবহার করি। আর কি করব, তো ঠিক আছে, মানে কাব্যিক মনে হয়। আচ্ছা, পছন্দ করি বন্ধু না। ওই বিবাহ সূত্রে সম্পর্কিত যিনি আমার সঙ্গী হয়েছিলেন সেরকম একজন মানুষ। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পাস। আমি দর্শনের অধ্যাপিকা শুনে সে নাকি বিয়েতে রাজি হয়েছিল এবং বলেছিল যে হ্যাঁ, এটা খুব বিচিত্র ব্যাপার, বলেছিল আমার মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই, দর্শন পড়ায়, এটাই আমার কাছে বড় পরিচয়। আমি সত্যি সত্যি দেখতে চাননি। আমার বাবা বলেছিলেন আমার মেয়ে যার সঙ্গে সারা জীবন থাকবে, আমার মেয়ে তাকে দেখবে না, সেটা আমি হতে দেবো না। অবশ্যই আমার মেয়ে দেখবে, সে যদি দেখতে নাও চায় আমার মেয়ে দেখবে। যাই হোক, সেই জন্য দেখা হয়েছিল, তিনি দেখতে চাননি। এবং পরে জেনেছিলাম বিয়ের পরে যে সে দর্শন বইগুলো পড়ে বুঝতে পারে না, আমার কাছে বুঝে নেবে। আর আরও মারাত্মক হচ্ছে যে আমি বোঝাতে গিয়ে দেখলাম তার মাথা দর্শন বলে কিছু নেই, মাথাটাই নেই, দর্শন বোঝার মতন ব্রেন তার নেই। ওই শিল্পী মানুষ ওরকমই। আমি বলেছি তুমি তোমার হবে না। ও নিজে যতটা ঘষ্টাও, এসব বেচারা ভীষণ হতাশ হয়েছিল। কিন্তু মানুষটা স্বভাবে শিল্পী মানুষ ছিলেন এবং অত্যন্ত অবাস্তব
স্বভাবের মানুষ ছিলেন, বাস্তব বুঝতেন না, শিল্পী মানুষ। এটা বললে বুঝবে, বাহাদুর খাঁর শিষ্য ছিলেন, শরৎ বাজাতেন সারা রাত জেগে, খুব ভালো আঁকতেন, নিজেই আঁকতে পারতেন। এই মানুষটার সঙ্গে মানুষের সংযোগ হতো না, এটা একটু অস্বাভাবিকতার মতনই দেখেছি। আমাদের সম্বন্ধের বিয়ে, ভালোবাসার বিয়ে নয়। তো তাকে আমি বিয়ের পরে আবিষ্কার করলাম যে উনি স্বাভাবিক মানুষ নন, এই অর্থে স্বাভাবিক নন, শিল্পী মনের মানুষ, এবং সেটা যথার্থ অর্থে। খুব পড়াশুনো ভালোবাসতেন, ইতিহাস, দর্শন, সাহিত্য, রবীন্দ্রনাথ, এগুলো তার পড়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। বলেছেন ইঞ্জিনিয়ারিং বরবাদ, ওটাকে বাতিল হয়ে গেছে। ওটা ক্যারিয়ার তৈরি করার জন্য বাবা পড়িয়েছিলেন, বাবা অত্যন্ত বিদ্যান মানুষ ছিলেন ওনার। তো যাই হোক, তো সেই মানুষটির প্রিয় বিষয় ছিল গাছ। টবে গাছ দেখলে রেগে যেতেন, আচ্ছা, হঠাৎ এখান থেকে এরকম ভাব। কিন্তু ওই মাটিতে গাছ তৈরি করবেন, লাগাবেন, গাছের পাতা হাত দিয়ে দিলে তার খুব পুলক জাগবে হৃদয়ে, এইরকম স্বভাবের একজন মানুষ। সেই মানুষটা প্রকৃতি ভালোবাসতেন, মানুষের সঙ্গ পছন্দ করতেন না, বই ভালোবাসতেন, বাজনা, শরৎ বাজনা নিয়ে জীবন কাটিয়ে দিয়েছে। অনেকটা জায়গা, 3.25 কাঠা, কলকাতার তুলনায় অনেকটা জায়গা। সেখানে তিনি খুব পরম আনন্দে ছিলেন অবসর নেওয়ার পরে। 2002-তে অবসর নেন, সরকারি চাকরি থেকে পান। খুব আনন্দে ছিলেন, মানুষের সাথে কথা টথা বলেন না, তো চুপচাপ মানুষ, একেবারে অন্তর্মুখী স্বভাবের মানুষ। সেই মানুষটার জীবনে একটা বিপর্যয় নেমে এলো। আমার বাড়ি বললে ভুল, আমি খুব বাড়ি প্রেমিক ছিলাম না। মেয়ে তো, মেয়েদের কিন্তু অনেক ব্যাপারে, মেয়েদেরকে অনেক ব্যাপারে নাজেহাল হতে হয়। একজন পুরুষ মানুষ বাড়ি শখ করে তৈরি করতে পারে, কিন্তু সেই বাড়িটাকে পুরো মাত্রায়, সেই বাড়িটার দেখভাল, পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সব কিছুর ভার পড়ে মেয়ের উপর। তখন আর পুরুষটি অন্যদিকে চলে যায়, তারা তখন শরৎবাজক হয়ে থাকতে পারে। আর আমি যতই দর্শন প্রেমিক হই, অধ্যাপনা প্রেমিক হই, আমাকে ওগুলো করতেই হয়। তো যাই হোক, সেই জন্য আমার বাড়ি প্রেম খুব ছিল না, গাছগুলো খুব ভালো লাগতো, কিন্তু তারপরে ওই বাড়ি আমরা ছাড়তে বাধ্য হই। অনেক বছরের বাড়ি, 40 বছর। বাধ্য কেন হলেন? বাধ্য হই যে কৌশলটি করা হয়েছিল, কৌশল বললেও কম বলা হয়, নরম কথা, ষড়যন্ত্র করা। এটা কবে হলো, ছাড়লেন কবে? ঠিক করোনা শুরু হলো যখন, ঠিক তার আগে, 2019 করোনা 20-তে, 19-এ কলকাতার ওই রকম একটা জায়গায়, লেডিস পার্কের ঠিক পাশে, বাগান ঘেরা এরকম বাড়ি। আমার ওই সঙ্গী মানুষটি, তিনি বলতেন ওই এক গভর্নরের আছে এরকম একটা বাড়ি, আর আমার আছে, এরকম বলতেন মজা করে। উনি যে কথাগুলো বলতেন খুব মজা করে বলতেন, কিন্তু কম বলতেন, আমরা হাসতাম। যাই হোক, তো সেই বাড়ি প্রেমে উনি মগ্ন ছিলেন। আমরা অকস্মাৎ দেখলাম আমাদের বাড়ির পাঁচিলের গায়ে একটা ল্যাম্পপোস্ট ছিল, বেশ উঁচু। সেই ল্যাম্পপোস্টের গায়ে অকস্মাৎ চোখে পড়ল বিরাট বড় একটা লাউড স্পিকার। আর লাউড স্পিকারে শোনা যাচ্ছে, যারা সিআইটি রোডটা চেনেন, পাকসাকে সিআইটি রোড, তারা পদ্মপুকুর নামক একটি জায়গা, এত বিস্তারিত আমি কোথাও কিন্তু এই কথা বলিনি, কারণ বলতে আমার নিজের আত্মমর্যাদা বোধে খুব লেগেছিল। যত চেষ্টাই করো আমাকে ভাঙতে পারবে না, এটাই ছিল আমার অহংকার। লাউড স্পিকারে শুনতে পাওয়া গেল যে 5 বার মুসলিমরা যে আজানটা দেয় মসজিদ থেকে, সেই আজানটা শোনা যায়। সাধারণত মসজিদগুলো খুব লোকালিটিতে সবসময় থাকে না, একটু দূরে থাকে। আর আমার সঙ্গী মানুষটা যখন বাড়ি করেন, ওর ওই আজানের শব্দ খুব খারাপ লাগতো, এবং আজানের শব্দ বোধহয় ভোগ করেছে ছোটোবেলা কোথাও কখনো, যার ফলে ও খুব বিরক্ত হতো। বলে বাড়ি করার সময়টা দেখে নিয়েছে কাছাকাছি কোথাও মসজিদ আছে কিনা, বলে সারা রাত জেগে শরৎ বাজাতে তো অসুবিধা হবে, সেসব কারণে আমি অত জিজ্ঞেস করিনি। ফলে উনি বাড়ি করেছেন, মসজিদটা ছিল পদ্মপুকুর সিআইটি রোড, ওইখানে একটা বিরাট মসজিদ, আমাদের বাড়ি থেকে ওটা দূরত্ব হাঁটলে 10 মিনিট। ফলে ওখানে যে আজানের আওয়াজটা আসতো সেটা বিরক্তিকর ছিল না।
আওয়াজ আওয়াজ। আমি মানুষদের বলি আজানটা আজান, কিন্তু আজানটা তো আওয়াজও। যারা ধর্ম ভালোবাসে তাদের ধর্মপ্রীতি তাতে খানিকটা তৃপ্তি লাভ করতে পারে আজান শুনে, কিন্তু আওয়াজ মোটেও কারো তৃপ্তি দেয় না বলে আমার মনে হয়। আমরা দুজনেই সেটা আজানই হোক বা ঘন্টায় বাজানোই হোক, যে কোনো আওয়াজ। তো ওই লাউড স্পিকারে সারাক্ষণ এটা বাজতে থাকতো? হ্যাঁ, শুরু হলো যখন, ওটা তো আমার জীবনে হবে না যে বাজতেই থাকলো আর আমি মেনে নিলাম। আমার সঙ্গী মানুষটি কিন্তু অত্যন্ত নির্বিরোধী ছিলেন, তিনি কখনো কোনো রকম কলহ বিবাদে জড়াতেন না, এড়িয়ে যেতেন। তো আমি যখন শুনতে পেলাম তখন আমি পাড়ায় তো ছেলেরা সব পাড়াতেই ছেলেরাই সব করে, দলটল করে। তো তখনও যারা দলটল করে তাদেরকে বললাম যে অবশ্যই নতুন শাসক দল তখন এসছে ক্ষমতায়, শাসক দল হয়েছে নতুন দল, এখন বর্তমানে যারা আছে সেই সময় কথা বলছি। আমি ছেলে বলে, আমার কাছে তো দলের কোনো বিভেদ ছিল না। যখন বাম দল ছিল ছেলেরা তখনও আমাকে ভালোবাসতো। বাম দল মানে সিপিএম দল, বাম দল নয়। বাম বললে অনেক বড় কথা। আর যে দল এখন আছে ক্ষমতায় সেই দলের ছেলেমেয়েরাও কিন্তু আমাকে ভালোবাসতো, আমাদের ভালোবাসতো। তো আমি তাদেরকে দল দেখিনি, ছেলেপুলেগুলোকে দেখছি। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি করেছো তোমরা? হ্যাঁ, তোমরা জানো না যে দিদির অসুবিধা হবে? বলে হ্যাঁ জানি দিদি, আপনার পড়াশোনার খুব ক্ষতি হবে, কিন্তু কারা এটা লাগিয়েছে আমরা জানি না, আমি খোঁজ নিচ্ছি, এটাকে সরিয়ে দিচ্ছি। 2 দিন 3 দিন হয়ে গেল, যারা বলে সরিয়ে দিচ্ছি তারা আর আসে না, আর তারা আমার সামনে মুখোমুখি হয় না, সরিয়ে আর দেয় না। তখন আমি ভাবছি যে কাকে বললে হয়। এরকম সময় পাড়ার কিছু মধ্যবয়সী প্রতিবেশী, আমাদের ওটা এলাকাটা কসমোপলিটন ছিল, সেই জন্যই আমার হাজব্যান্ড ওখানে বাড়ি করে। হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা, মুসলমান কম, হিন্দুই বেশি ছিল, অমুসলিম বেশি ছিল। আর আমাদের বাড়িটা হচ্ছে একটা জমিদারের বাগান বাড়ি, সেটাকেই ছোট ছোট প্লটে মানুষ কিনে কিনে বাড়ি করেছিল, ফ্ল্যাট ছিল না তখনও। ওই ক্যাম্পাসে মণিভিলা বলে ক্যাম্পাসটার নাম, এবং খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, সুরক্ষিত, চারদিকে ঘেরা। তো ঘটনা যেটা হলো যে আমাদেরকে কয়েকজন মধ্যবয়সী ভদ্রলোক তারা এসে আমাদের দুজনকে বললেন আপনাদের সাথে একটু কথা আছে আমাদের। তা আমি বললাম যে ঠিক আছে আসুন। বসলাম আমরা। ওরা আমাদের দুজনের থেকে ওনাকে বাদ দিয়ে আমাকেই বললেন দিদি আপনার সঙ্গেই কথাটা হলো যে এই যে মাইক্রোফোনে আজানটি, লাউডস্পিকারে আজান শোনানো হচ্ছে, আমরা শুনলাম আপনি ওটা সরাতে বলছেন। আমি কিন্তু সত্যি সত্যি প্রস্তুত ছিলাম না, আমি খুব স্বতঃস্ফূর্তভাবেই বলছিলাম যে এটা সরিয়ে দাও, আমার অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। ওরা কীভাবে সেটা শুনেছেন, ওরা এসে আমাদেরই সত্যি খুবই শুভানুধ্যায়ী, তারা এসে বললেন যে আমরা শুনতে পেলাম, কিন্তু আপনাকে অনুরোধ আমাদের। ওনাকে বাদ দিলেন, বলে আপনাকে বলছি না, আপনি তো কিছুতে থাকেন না। আমাকে বললেন যে আপনাকে অনুরোধ জানাতে এসেছে আমরা, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনি এটা করবেন না, অর্থাৎ মাইক্রোফোনটা লাউডস্পিকারটা সরিয়ে নিয়ে যেতে বলবেন না। আমি তো স্তম্ভিত, বুঝতে পারছি না কতটা মানে, আমরা এত কষ্ট পাচ্ছি আর আপনারা বলছেন সরাবেন না। বলে দিদি একটু বুঝুন, এটা একটা ষড়যন্ত্র হয়েছে, এটা আজান, এটা মনে রাখবেন। আর আপনি যদি বিরোধিতা করেন, আপনি লাউডস্পিকারের বিরোধিতা করছেন না, ওর অর্থ দাঁড়াবে আজানের বিরোধিতা করছেন। এবং এটাও ফ্যাক্ট যে আপনারা একটা মুসলমান পরিবারভুক্ত মানুষ, এটা তো আর বুঝতে পারবেন না যে মুসলমান পরিবারে জন্মেছেন। তা আমরা বললাম যে হ্যাঁ নিশ্চিত। তো আপনারা মুসলমান হয়ে আজানের বিরোধিতা করছেন, এটা রটিয়ে দিয়ে করছেন, এই ইস্যুতেই আপনাদের ঘরবাড়ি রাতারাতি জ্বালিয়ে দেওয়া হবে। এটাই কৌশল, ষড়যন্ত্র। মানে আপনার বাড়িটাতেই কেন তারা? ও ঠিক, সেটারই উত্তর দেওয়া খুব হ্যাঁ, মানে আপনার বাড়িটাই কেন হঠাৎ করে খুঁজে বার করে এরকম করে আমার বাড়িটাকে টার্গেট করা হলো কেন? এখানে একটা ইংরেজি শব্দ বলতেই হচ্ছে, ওটাই বাংলা হয়ে গেছে এখন। এই জন্যে যে
এই যে এখন যার নাম খুব শোনা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই নাট্যকারের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি কখনো কারোর সঙ্গে দূরত্ব রেখে সম্পর্ক রাখি, কখনো মিলেমিশে যাই না সেই সম্পর্ক। আর সম্পর্কটা হচ্ছে ও নাটক লিখলে আমাকে দেখাবার আমন্ত্রণ জানাতো। ওই সব একটা নিয়ম আছে না, ওরা একটু দিকে দিকে কিছু বিজ্ঞ মানুষ টানুষদের, বিশিষ্ট মানুষ টানুষদের ওরা বিনা পয়সায় নাট্যকাররা অতিথি হিসেবে নিয়ে আসে। কিন্তু আমি সবসময় এটা আমি বলে রাখছি, আমি অতিথি হিসেবে বহু আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমি সবসময় গিয়ে বলি আমি বিনা দক্ষিণায় অতিথি হতে রাজি নই। এক্ষেত্রেও করেছি, যাই হোক। তো তার নাম ব্রাত্য বসু। এই ব্রাত্য বসুর সঙ্গে আমার কয়েকবারই বেশ একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিছুদিন বাদে যখন এই সরকার শাসক দল হয়ে এলো, তখন এই ব্রাত্য বসু আবার সম্পর্কটা আমার দিক থেকে ছিন্ন হয়েছিল, রিনিউ করলো। মাঝে খুব ফাঁক ছিল না, ফাঁক থাকলে আর হয়তো রিনিউ করতো না। এক দিন ফোন করে আর বলে আপনাকে এই পদে, যেমন আমি একটা বলছি ওই যে পদে আসতে হবে, ওই পদে আসতে হবে, বিভিন্ন পদে আমাকে যুক্ত হওয়ার জন্যে অভিষিক্ত করবে ওরা, আমি যুক্ত হব, মুখ্যমন্ত্রী চাইছেন, এটাই ঘটনা। তো আমাকে একটার পর একটা প্রস্তাব দিচ্ছে, আর আমি ওকে বলছি, প্রত্যেকটাতে বলছি না। ও বলছে আপনাকে আরও অনেক কিছুতেই থাকতে হবে। যেমন একটা বলছে হায়ার এডুকেশন কমিটিতে থাকতে হবে, কলেজ সার্ভিস কমিশনটা উচ্চারণ করেনি, বেশ কয়েকটা পদ বললো, সেগুলোকে প্রত্যেকটা আমি না করলাম এবং আমি বললাম যে তুমি আমাকে আর বলবে না, আমি কোনো পদেই থাকবো না, এসব কাজ আমার জন্যে নয়। আমি যতদূর আমার বোধ বুদ্ধি যতটা, সেটা দিয়ে আমি বুঝেছি যিনি আজকে শাসক দলনেত্রী, তিনি তার কথাকে অমান্য করছে, কেউ মানছে না, সেটা তিনি সহ্য করেন না। সহ্য মানে আত্মমর্যাদা বোধ আছে, এসব আমি বিশ্বাস করি না, তার ওসব কথার অর্থই তিনি বোঝেন না। তিনি সহ্য করতে পারেন না, তার কাছে এটা অসহ্য হয়েছিল। তার সেই জন্যেই তিনি প্রতিশোধ পরায়ণতা নিয়ে আমার এই বিরুদ্ধে এই কৌশল বারবার বলছে, আমার স্বভাববশত এটা ষড়যন্ত্র করেছিলেন। এটাও বলে রাখে, এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করার পরেই আমার কাছে এতগুলি চিঠি আছে, আমার কাছে যে নোংরা বিভৎস কুৎসিত ভাষায় আক্রমণ করে আমি আর ঘরে ফিরতে পারবো না রাস্তা থেকে, এরকম হুমকি দিয়ে চিঠি এসেছিল বিবেক নামে, এবং হাতের লেখাগুলো কাঁপা কাঁপা অক্ষরে। পরিষ্কার এটা বোঝা যায় কি জন্য করা হয়েছিল, ভয় দেখানোর জন্য। তারপর কি করলেন, বাড়িটা বিক্রি করে দিলেন না? এই চিঠিগুলো আসার পরে আসতে থাকলো, তারপরে আমরা বাড়িটা বিক্রি করার আগে আমি একটা কাজ করলাম, সেটা কোনো ভয় টয় না, আমি বুঝতে পারিনি। সেটা হচ্ছে গভর্নরের থেকে ডাইরেক্ট চিঠি এলো আমার কাছে যে কলেজ সার্ভিস কমিশনে মেম্বার করার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আর একটা ঘটনা পাশাপাশি ঘটলো। এগুলো কেন বলছি, কারণ এইসব ঘটনাগুলো খানিকটা অবিশ্বাস্য, করা যে যায়, কেউ করতে পারে, অবিশ্বাস্য, আমার জীবনে ঘটেছে। পাশাপাশি আরেকটা ঘটনা হলো, এই চিঠিটা আসার পাশাপাশি একদিন কবি জয় গোস্বামী, আজকে আমি এতদিন কোনো দিন নাম ধরে ধরে কারোর নামে কিছু বলিনি, আজকে বলছি, কবি জয় গোস্বামী আমার ফোন এলো, শুনতে পেলাম ফোনে জয় গোস্বামী কথা বলছে, দিদি আপনার বাড়িতে আমি এসেছি, ক্যাম্পাসে ঢুকেছি, বুঝতে পারছি না কোন বাড়িটা। তা আমি বুঝতে পারিনি যে কী জন্য এসছেন। তা আমি বললাম ঠিক আছে, আমি আসছি, বাড়ি থেকে বেরিয়ে আসছি। এসে দেখলাম যে তিনি একটা কি হাতে নিয়ে এরকম করে আস্তে আস্তে আসছেন, ভঙ্গিটা তো ওনারই মতন ভঙ্গি, এরকম ভঙ্গিতে আসছেন। তো আমি তখন গিয়ে ওকে নিয়ে এলাম আমাদের বাড়িতে, এসে বসালাম। আমার স্পিরিট আমার সঙ্গী মানুষটি জানেন, তিনি আমাকে বললেন তোমাকে একটা কথা বলি। তিনি কিন্তু আমার কোনো রকম কোনো আচরণে, আমি যে সমস্ত কাজগুলো করছিলাম, নানা রকম তীব্র সমালোচনামূলক কাজ, আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি সরকারি চাকরিতে রয়েছে যখন তিনি ছিলেন, যে তোমার কোনো অসুবিধা নেই তো? বলেছে পাগল, এরকম ধরনের মানুষ। কখনো উনি আমার পথে কখনো সমর্থনটা নীরব সমর্থন ছিল। তো উনি সেদিন আমাকে এসে বলে, এই জন্য আমি তাকে একটু মানতাম যখন কিছু বলতেন, যেহেতু আমার উপর কোনো রকম তথাকথিত স্বামীগিরি করতেন না। উনি আমি বললেন তোমাকে একটা কথা বলি,
বললাম কি বলো? তখন বলছে উনি বাড়িতে এসেছেন, উনি আশঙ্কা করেছেন যে বাড়িতে এসেছেন হয়তো কোনো প্রস্তাব নিয়ে, আর আমি তো রূঢ়ভাবে বলে দেবো সম্ভব নয়। রূঢ় আমি হই না, কিন্তু গম্ভীর হতে পারি। তোমাকে বলছি যা বলার পরে বলবে, বাড়িতে তুমি ওকে যদি কিছু বলেন প্রত্যাখ্যান করার মতো কিছু হয় বাড়িতে বসে করো না। আমি তো দেখলাম মহাবিপদ। একটা চিঠি এনেছেন, আর চিঠিটাতে প্রস্তাব হলো কাজী নজরুল ইসলাম একাডেমি করেছেন আজকে শাসক দলনেত্রী প্রথম, তখন সেই একাডেমির সদস্য হতে হবে আমাকে। খুব বড় পদ নয়, খালি সদস্য হতে হবে, আমন্ত্রণমূলক পত্র। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আর ওই চিঠিটা পাওয়ার পরে ওটাও আমি ভাবছি যে আমি তখন ওইটা আমি একদম নিরীহ মানুষের মতো ভাবছি, গভর্নর থেকে চিঠি এলো, ওটা কিন্তু ব্রাত্য বসু বা আর কেউ আমায় বলেনি যে কলেজ সার্ভিস কমিশনের সদস্য হতে হবে। তো ওটা আমি খুব নিরীহভাবে ভেবেছিলাম। কখনো কখনো মানুষ সবসময় তো সতর্ক থাকে না। আমি ভেবেছিলাম যে গভর্নর থেকে চিঠিটা এলো, এটা কী করি নেব তো না, কিন্তু কি করি। আর এটাও একই সঙ্গে এলো জয় গোস্বামী আর এই যে ভদ্রলোক, সজ্জন ভদ্রলোক, তিনি বললেন যে বাড়িতে বসে না করো না। তা বাড়িতে না করলে কেমন পরে আবার না করা যায় নাকি, এটা হয় নাকি? তা আমি সেটাও একটা দোটানায় পড়ে গেলাম, কী করব। ওটা নিয়ে আমার মনে হলো তখন শঙ্খ ঘোষের সঙ্গে আমার একটা বেশ ভালো সম্পর্ক ছিল। মানুষটা কিন্তু খুব দূরত্ব রেখে সম্পর্ক করতেন। তো আমার কেন জানি না মনে হলো শঙ্খদাকে একটু জিজ্ঞেস করি, যেরকম একটা সমস্যায় পড়েছি, তা আমি কী করবো বলুন তো। এই জয় গোস্বামী কবি তো, জয় গোস্বামী বাড়িতে চিঠিটা দিয়ে গেলেন। উনি বললেন নিয়ে নিন, তারপরে ভালো না লাগলে ছেড়ে দেবেন। দুটো কথা। আমি কিন্তু দুটোর একটাও মানতে পারি না। আমি নেব কেন? আমি তো বুঝতে পারছি যে ওই পদ আমার দরকার নেই, আমি ওখানে কোনো কাজ করতে পারবো না, আমি নেব কেন? কাজী নজরুল ইসলাম একাডেমি তৈরি করেছেন যিনি, তিনি বলেছিলেন এটা মুসলমানদের জন্য আমি করে দিয়েছি। পরিষ্কার কণ্ঠস্বর আমার কানে বাজছে তখন। কাজী নজরুল ইসলাম মুসলমানদের জন্য, তার সারা জীবনের সাধনা নষ্ট করে দিয়েছেন, বোঝেই না। সেই শঙ্খ ঘোষ তার প্রতি অসম্মান হবে, তবে তার কথা শুনে। আর এদিকে শঙ্খ ঘোষের জন্যে নজরুল একাডেমিতে ঢুকতে হলো, আর এদিকে ওটাকে নিরীহভাবে ভাবলাম কলেজ সার্ভিস কমিশনের গভর্নর থেকে এসছে, এটাতেই যখন ঢুকতি তখন কোটাতে না কেন। ওই শঙ্খ ঘোষের মানদণ্ডটাই নিলাম, যদি ভালো না লাগে ছেড়ে দেবো। কিন্তু ভালো লাগেনি? ভালো লাগার প্রশ্নই ওঠে না। বললাম তো পরিস্থিতি, কোন পরিস্থিতিতে কিছু আইডিয়ালিজম থাকলে না অনেক সময় খুব মুশকিল হয়। ওই আইডিয়ালিজমের জন্যই আমার মুশকিলটা হলো। গভর্নর থেকে চিঠি সরাসরি, কেউ ওখানে উমদারি করেনি। জয় গোস্বামী বাড়িতে এলেন, সজ্জন ভদ্রলোক বলছেন এখানে অবমাননা করো না, না বলে এইসব। শঙ্খ ঘোষের বললেন যে নিন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। এসব প্যাচ কলে পড়ে গেলাম নিজের জন্য। তো নিয়ে আমি তো অসহ্য লাগছে, দুটো ক্ষেত্রে একেবারে অসহ্য। সে আর বিস্তারিত যাচ্ছি না। আমি দুটো ইস্যু পেলাম। একটা ইস্যু বলি, কলেজ সার্ভিস কমিশনের ইস্যুটা আর বলছি না। একটা ইস্যু পেলাম কাজী নজরুল ইসলাম একাডেমিতে, সেটার জন্য আমার ছেড়ে দিতে সুবিধা হলো। একটা বছর পূর্ণ করেছিলাম। প্রচণ্ড সংকটের মধ্যে পড়েছি, কিন্তু আমার সংকট মুক্তির ব্যাপারটাও ঘটে যায়। এই যখন সংকটে পড়েন তখন কি মনে হয়? মানে লোকে ভগবান ঠিক করে দাও, ভগবান ঠিক করে দাও, এরকম বলে না, যেন আজ ভগবান এসেই সবকিছু প্রকট হয়ে ঠিক করে দেবে। তখন কি মনে হয়, মানে কি বিশ্বাস থাকে মনের মধ্যে? যে প্রবল আত্মপ্রত্যয়টা আরও বেড়ে যায়। আমি অন্য কাউকে বিশ্বাস করি না, ভরসা করি না। বিশ্বাস বলা ভুল, কিন্তু ভরসা করি না। আপনি নাস্তিক? নাস্তিকতার মধ্যে কোথায় একটা অহংকার লুকিয়ে থাকে। সবাই ধর্ম বিশ্বাস করে, আমি করি না। আমি এই ঘোষিত নাস্তিক হতে খুব অপছন্দ করি, কারণ বহু মানুষ আছে যারা ভালো এবং ধার্মিক, ভালো মানুষ এবং ধার্মিকতার সঙ্গে তাদের মনুষ্যত্বটাও তারা যুক্ত করে নিয়েছেন। আমি যদি আজকে বলি যে আমি ঘোষিতভাবে বলি আমি নাস্তিক, কোথাও একটা অহংকার প্রকাশ পাবে, তাদেরকে আঘাত দেওয়া হবে। আমার বিশ্বাস, আমি এটুকু তোমার প্রশ্নের উত্তরে বলবো, আমার বিশ্বাস আমার, এটা আমি কোথাও জাহির করব না, একেবারেই না।
যাকে কোন কথায় কোথায় গেলাম, আমার জন্য যেটা হলো এই বিপদ তারিণী ব্যাপারটা, যে অর্থাৎ আমি নজরুল একাডেমিটা ঢুকেছি বাড়ির সাথে কি এটা রিলেটেড, মানে যেটা বেরিয়ে এলেন যে সেই সময় বাড়ি থেকে? না, তখন এটা যখন তখন তো বাড়িতেই এসেছিলেন উনি, তার সঙ্গে রিলেটেড ব্যাপারটা মানে কি করলেন? আমি ওটাতে মানে ওখান থেকে সরে গেছি না। ওই ব্যক্তিটি বললেন, শোনার পরে বললেন ওদের কথা শুনে, যে শুধু তো আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিলে ওটাই রটে যাবে যে আজানের জন্যে মুসলমানরা করেছে, তা তো নয়। তারপরে খুব শিক্ষিত মানুষ ছিলেন তো, ভেতরে একটা দৃষ্টি ছিল, উনিই বললেন, আমারও মাথায় আসেনি, উনি বললেন এখানে তো রাইট লেগে যাবে। এটা কিন্তু উনি দারুণ কথা, কারণ থেকে কোন কারণে চলে যাবে, সেটা কিন্তু খুব দারুণ করে ব্যাপার করেছিল। বিপদ তারিণীর কথা বলছিলাম, আমার জন্য কিন্তু বিপদ তারিণী হলো, কারণ আমি খুব চিন্তা করছিলাম এই বাড়ি ছাড়লে তো এই ভদ্রলোককে বাঁচানো যাবে না, এটা চিন্তা করছিলাম। অথচ ছাড়াটা অবধারিত, কোনো উপায় নেই। বাড়ি বিক্রি করে দিয়ে আমরা একটা ফ্ল্যাটে এলাম। ফ্ল্যাটটা খুব ভালো, খুব গাছপালাওয়ালা, এখানে সন্তোষপুরে। হ্যাঁ, সার্ভে পার্কে। আমার মেয়ে তখন পরিণত বয়স্ক, তো তখন কলেজে জয়েন করেছে, তখন বোধহয় 30। মন তো নিশ্চয়ই খারাপ হয়েছিল? আমার খুব মন খারাপ হয়, কারণ খুব কষ্ট পাচ্ছিলাম বাড়ি মেনটেন করতে, বাড়ি বাগান টাগান। আর আমার তো অত পরিবার প্রীতি বা ওই সংসার টংসার ভাল লাগতো না, সেগুলো করতে। এটা কি মনে হয় যে মেয়েদের ওপর একটা যে চাপিয়ে দেওয়া হয় যে পরিবার আমাদের দায়িত্ব, এই যে যেটা বললেন যে সবটাই পুরুষের দায় বললে মুশকিল হবে। যদি বলি যে আমার হাজব্যান্ডের শখ, হাজব্যান্ড তো বলি, হাজব্যান্ডের শখ মেটাতে গিয়ে আমার জান খারাপ হয়ে যাচ্ছে, সেটাও অসত্য কথা নয়, বাস্তব সত্য। কিন্তু এই পুরুষ নারীর কথা বললে এটা সত্যি। ভদ্রলোক ছিলেন ভীষণ অগোছালো, অসম্ভব। ও এখানে ওখানে গাছ লাগিয়ে দিচ্ছেন, সেটা যে কোথায় কী হচ্ছে ওসব না, গাছ রয়েছে বাসের পর্যন্ত, এবং তার জল টল দেওয়াটাও সেগুলো করতেন। আমার হচ্ছে উল্টোটা, পরিপাটি ভীষণ। আমি নিজে সাজগোজ এসব করতে পারি না, কিন্তু আমার ঘর বাড়ি সব কিছু অত্যন্ত পরিপাটি নিপুণ হওয়া চাই, তা নাহলে আমি বাঁচতে পারি না। এরকম একটা ষড়যন্ত্র হলো বলে আমি এইরকম কর্মকলাপ, প্রতিদিনের ক্রিয়াকলাপ সম্পন্ন করা থেকে মুক্তি পেলাম। সুতরাং আমার ওটা শাপে বর হয়েছে, এটা আমি বলছি। আর একটা বই, নজরুলের কথাটা একটু বলে নিয়ে শেষ করি। নজরুল পরিষদ প্রথম ছাড়লাম, তারপরে কলেজ সার্ভিস কমিশন। পরিষদটা ছাড়ার একটা ওই যে বললাম বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আমার হয়, সেটা হলো যে প্রথম নজরুল পুরস্কার দেওয়া হবে, সেটা ঠিক করা হচ্ছে, এবং ঠিক করা হলো 3 জন ব্যক্তি ঠিক করবেন কাকে পুরস্কার দেওয়া হবে। তো ইনি ছিলেন চেয়ারপারসন, কে যেন ভদ্রলোকের নাম বললাম, জয় গোস্বামী। এই চেয়ারপারসন ঠিক করে দিয়েছেন আমি, আরেকজন নজরুল বিশেষজ্ঞ, আর আরেকজন নজরুল সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল। আরেকজনের নাম আর করছি না, তার নাম তোমরা জানবে না, চিনবে না, নজরুল বিশেষজ্ঞ। এই 3 জনকে ঠিক করা হলো। আমরা ঠিক করব 3 জন কে প্রাপক হবে নজরুল পুরস্কার প্রাপক। নিজেদের ঘর ছিল না নজরুল একাডেমির, ফলে বাংলা একাডেমিতে সভাটা হলো। সেই সভায় জয় গোস্বামী আর আমি বসে আছি। এগুলো এত বাস্তব কথা আমি বলছি, হয়তো ওরা রেগে যাবে, তো যাক, কিছু করার নেই। আমি আসলে ব্যক্তি আক্রমণ করতে একটু ভালোবাসি না। জয় গোস্বামী এখানে একটা জাস্ট কি বলবো, একটা হাতিয়ার অন্যদের হাতের। জয় গোস্বামী শুধু, আর আমি, আর বাকি যে 2 জন ঠিক করবেন যে পুরস্কার কাকে দেওয়া হবে, সে 2 জন নেই, আসেইনি। অতঃপর জয় গোস্বামী আমাকে বলছেন পুরস্কারটা দিদি আমরা মীরাতুন্ডি আমরা অনুপ ঘোষালকে দেব ঠিক করেছি। অনুপ ঘোষাল একাডেমির ভাইস চেয়ারপারসন। অনুপ ঘোষাল তিনি ঠিক করবেন কাকে দেওয়া হবে, তিনি, আমি আর আরেকজন। আমি যুক্তিবাদী মানুষ, আমি তো ভেবেই পাচ্ছি না এটা কি করে হয়। আমি জয়কে জয় বলতাম না, আমি জয়কে বললাম, জয় এটা কিভাবে সম্ভব? নির্বাচন করবেন নিজেকে? উত্তরটা এলো, কেন মীরাতুন্ডি? উনি বেশি কথা বলতেন না, কিন্তু কেন এটা সম্ভব নয়? পরের বছর পুরস্কারটা আমরা আপনাকেই দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে বললাম,
সেই প্রস্তাব যিনি প্রত্যাখ্যান করবেন প্রথম, তিনি হলেন মীরাতুন নাহার। আমার তো কালে মনে হয়েছে ধরণী দ্বিধা হয়, সীতার মতন ভাগ হয়ে যাক, আমি ঢুকে পড়ি। এসব মানুষ এখানেও সবে বড় হয়ে গেল, এরপরে আমি এটা ত্যাগ করে আমি ছেড়ে দিলাম। এবং সেই সঙ্গে একটা ভালো সদর্থক কাজ হলো ছেড়ে দেওয়ার ব্যাপারে। সেই সময় অনশন চলছিল গ্রুপ ডি কর্মী পদপ্রার্থীদের। আর এই তরুণ ছেলেমেয়েরা, ওরা সিপিএম আমল থেকে বছর দেড়েক ধরে আন্দোলন করছে। আর ইনি বোধহয় বলেছিলেন, তোমাদের আন্দোলনকে বর্তমান শাসক নেত্রী আমরা মর্যাদা দেব, সব তোমাদের মেনে নেব। কিন্তু দেখা যাচ্ছে সেটা হয়নি। তখন ওরা অনশন শুরু করলো, জুতো পালিশ টালিশ নানা রকম শুরু করেছিল। তখন ওরা অনশন শুরু করলো। একদিন শুধু আমাকেই ডাকলো অনশন জায়গায়, ওই রানীর আশুমনি রোডে, যতদূর আমার মনে পড়ছে। আমাকে ডাকলো, আমি গেলাম। আমার গিয়ে তৎক্ষণাৎ তখন ওই পদ দুটো ছাড়বো আমি ভাবছি যে আমি ছাড়বো দুটো পদ, কিন্তু দুটো পদ ছাড়ার মাধ্যমে কিছু ভালো কিছু করা যায় কিনা। আমি এই অনশন মঞ্চ থেকে ঘোষণা করছি আমি দুটো সরকারি পদের সরকারি প্রতিষ্ঠানের সদস্য হয়েছিলাম। সেই সদস্য পদ দুটি আমি এক্ষুনি এই মুহূর্তে পদ দুটির থেকে পদত্যাগ করছি, এটা আমি ঘোষণা করে দিলাম। এরপরে আমি লিখিতভাবে পদত্যাগপত্রগুলি পাঠাবো দুটি প্রতিষ্ঠানে। এই যে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়া হিসাবে আমি ওখান থেকে ঘোষণা করলাম, ওটা খুব কার্যকর হলো। এবং আমার জীবনে এটা একটা বিরাট তৃপ্তির জায়গা, সন্তোষের জায়গা যে ওরা দুটো দপ্তরের শিক্ষা গ্রুপ ডি ওই ছেলে মেয়েদের সব নিয়ে নেওয়া হলো। একটা বাকি ছিল, সেগুলোও পরে নেওয়া হয়েছে। এই প্রতিবাদী, এই যে ওদের ভালোবাসা, কি ভালোবাসা পেয়েছিলাম। ওরা একটা অনুষ্ঠান করে আমাকে বলে কি, দিদি আপনাকে আমরা মানে ওই নজরুল পুরস্কারের থেকে এই পুরস্কারটা অনেক বেশি, অনেক বেশি। কত ছেলে মেয়েরা চাকরি পেলো বলো। তখনও এদের এই মনটা ছিল যে প্রথম এসেছি শাসক দলপদে, আমরা এদেরকে খুশি রাখতে হবে। এরা যদি বিরূপ হয়, তরুণী তো। আর বোধহয় আমাকেও একটু মর্যাদা দিয়েছিল যে ইনি বলছেন যখন একটা প্রতিক্রিয়া ওদের মধ্যে হবে এরকম। তখন এরকম এত বিভৎস ধ্বংসাত্মক মনোভাব বোধহয় কার্যকর করতে সাহস পায়নি এখন যে শাসক দলনেত্রী। ফলে এটা একটা খুব ভালো কাজ হয়েছিল। একটু আপনার কথা শুনি যে এই যে প্রতিবাদ স্পৃহা ছোটবেলা থেকে, বা ভয় না পাওয়া, যে প্রশ্ন করি বা বলি এটা ভুল, তো এটা কোথা থেকে এলো? মানে ছোটবেলা থেকে কি এরকম ছিলেন? যদি নিজের কথা বলি সেটা তো খুব অহংকার প্রকাশক হয়ে যাবে। সেইভাবে একটু মানে বাড়ির লোকও কি ছিলেন এরকম? মানে হ্যাঁ বলছি, এটার একটা ব্যাখ্যা দিতে বলছো তুমি, যেটা কিভাবে আপনার মধ্যে এলো ইত্যাদি। তো তাহলে তো একটা অহংকারের কথা, আমি খুব প্রতিবাদী, প্রচণ্ড একেবারে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠি, এরকম ব্যাপার নয়। এগুলো আমার খুব জীবনে খুব স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়। আমার মধ্যে একটা জিনিস আছে, আমি যেটা বুঝতে পারি, ধর্মটার দিকে তো যাইনি কখনো। আমি নৈতিক জীবনযাপনে খুব বিশ্বাসী। ন্যায়টা করব, অন্যায়টা করব না। কারোর প্রতি অন্যায় হচ্ছে সেটা দেখি না, অন্যায়টা কত দূর বীজ বপন করে কত ভয়ঙ্কর হতে পারে সেটা দেখি, এবং নিজের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। বহু ক্ষেত্রে সফল হয়েছি। তুমি হয়তো বলবে যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো সাহস লাগে। আমি তো শুধু অন্যায় বলে প্রতিবাদ করছি এমনটি নয়, আমি চাইছি যে এই অন্যায় করাটা দূর হোক। প্রতিবাদের জন্য প্রতিবাদে কখনো আমি ভাবিনি। প্রতিবাদটা এই কারণে যে অন্যায়টা ঘটছে সেটা দূর করা জরুরি, আর দূর করলে তবেই মঙ্গল, সকলের জন্য মঙ্গল, রাজ্যের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, আমি যেটা বুঝি, একটা হচ্ছে আমার ব্যক্তি অর্জন আছে, ব্যক্তিগত অর্জনের বিষয়েও এটা বটে। কারণ আমি ছোটবেলা থেকে, আমার যা বয়স বুঝতেই পারছো, আমি যে পরিবারে, যে ধর্ম সম্প্রদায়ের পরিবারে জন্মেছি, যে সময়ে জন্মেছি, সে সময় একটি মেয়ের লেখাপড়া শেখা, একেবারে সর্বোচ্চ ডিগ্রি লাভ করা, তারপরে অধ্যাপনা বৃত্তিতে যাওয়া খুব সহজ ব্যাপার ছিল। একদমই তাই। সবটা করতে পেরেছি, হয়েছে, ঘটেছে। ব্যাপারটা পেরেছি বললেও অহংকার প্রকাশ পায়, ঘটেছে।
তো সেই ঘটার পশ্চাতে আমি নিজেই অনেকগুলো কারণ বার করার চেষ্টা করি যে কিভাবে সম্ভব হলো। প্রথম কারণ হচ্ছে আমার পরিবার অত্যন্ত শিক্ষিত পরিবার। আমি ভাগ্যগুণে শিক্ষিত পরিবারে জন্মেছি এবং অর্থের দিক থেকে আর্থিক সামর্থ্য সম্পন্ন মা বাবার পরিবারে জন্মেছি। এটা একটা আমার অর্জন নয়, এটা আমার পাওয়া, সেভ পেয়েছি। তো সে কারণে আমি যে মেয়ে হয়েও লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি, আমার একটা মেধার স্বীকৃতি ছিল ছোটবেলা থেকে যে দুরন্ত মেধার অধিকারী এই মেয়ে। ফলে যারা তখন মেয়েদের লেখাপড়া শিখতে বাধা দিত তারা কিন্তু সেখানে বাধা দেয়নি। মেধার একটা বিশাল স্বীকৃতি আছে আমাদের দেশে, সেটা পেয়েছি। তো পরিবারটাই প্রধান। আরেকজনকে আমি পেয়েছি, আমার মা। এটা তুমি বোধহয় এই উত্তরটা চাইছো। আমার মা একেবারে ভিন্ন রকমের মানুষ ছিলেন। এমনকি আমার মতো নন তিনি অত্যন্ত দৃঢ়চেতা, অত্যন্ত কম কথা বলা মানুষ এবং আচরণে বুঝিয়ে দেওয়া মানুষ, আর অত্যন্ত নির্ভীক ছিলেন। বংশসূত্রে, উত্তরাধিকার সূত্রে আমার রক্তে যা পেয়েছি সেগুলো আমার নিজের অর্জন নয়, সেগুলো আমার প্রাপ্তি। দিদিমা, মা, আমি, এবং আমি সৌভাগ্যবতী এই অর্থে যে আমার কন্যা সন্তান একমাত্র, সে আরও এদের থেকেও ছাড়িয়ে গেছে বলতে পারা যায়। আমাকে ছাড়িয়েছে, মাকে ছাড়িয়েছে, দিদিমাকেও ছাড়িয়েছে। ফলে আমরা এই 4 প্রজন্ম ধরে, আমার মেয়ে পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে আমরা উত্তরাধিকার সূত্রে কতগুলি গুণ পেয়েছি, অর্জন নয়। নিজেদের অর্জন আছে 3-4 জনেরই, আর প্রাপ্তিও আছে অনেকখানি। দিদিমার সময়ে দেশটা ভাগ হলো, তখন আমার জন্ম হয়নি। দেশটা ভাগ হলো, আমার দাদু যিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, আমি কীরকম পরিবারে জন্মেছি বুঝতে পারবে, সেটাও আমার ভাগ্য। দাদু মানে মায়ের বাবা, প্রেসিডেন্সি কলেজের ছাত্র 1917 সালের। এত মেধাবী, সেই সময় তো চিন্তা করা যায় না। এবং অত্যন্ত গুণের, খুব সাহিত্য সৃষ্টিতেও তিনি পারঙ্গম ছিলেন, সাংঘাতিক। তো সেগুলো আমার অর্জন, ওনার থেকেই আমি পেয়েছি এগুলো। যাই হোক, তো উনি ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকার শ্রীকাষ্টমে কাজ করতেন মায়ের বাবা। দেশটা ভাগ হলো, আর আমার বাবা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট, অত্যন্ত বিদ্বান দুজন মানুষই। এই দুজনই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আর দেশ ভাগ হওয়ার পরে, হয়তো এটা তোমরা জানো না, মুসলমান সম্প্রদায়ের যারা, তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তোমরা যদি চাও তাহলে তোমরা পাকিস্তানে গিয়ে এখান থেকে চাকরি নিয়ে পাকিস্তানে গিয়ে চাকরি করতে পারো। এগুলো দেখো কত নিন্দনীয় সমস্ত ব্যাপার ঘটে। মুসলমান সম্প্রদায় জন্মগ্রহণ করেছি বলে পাকিস্তানে যাওয়ার সুবিধাটা পাবে সরকারি কর্মচারী হিসেবে, এটা পেলেন, দাদু পেলেন, আমার বাবা পেলেন, তার জামাই পেলেন। আমার দিদিবা, আমার দাদু খুব ইসলাম, একটু উদার ধর্ম, তো ধর্ম হিসেবে কিন্তু উদার ধর্ম যারা পালন করে তারা কিছুই বোঝেন এই ধর্মটার। ধার্মিকরাই ওই ধর্মটার দুর্নাম ঘটিয়েছে আমি বিশ্বাস করি। তা আমার দাদু খুব পণ্ডিত ছিলেন এবং তিনি ধর্মটা খুব ভালো করে বুঝতেন, বিশ্লেষণ করতেন, লিখতেন। খুব প্রেমিক ছিলেন, ধর্মপ্রেমিক, খুব ভালো মানুষ, কিন্তু অত্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে ছিলেন, তার থেকেও সুন্দর বলে মনে হয় আমার। যাই হোক, তো তিনি ওই ধর্মপ্রেমে পাগল হয়ে বললেন যে আমি ওই দেশে চলে যাব, অপশান পেয়েছি যাব। দিদিমা বললেন আমি দেশ ছেড়ে যাব না। চিন্তা করতে পারো, তুমি যাও। বেশ কয়েকটা বোধহয় 5-6টা ছেলে বলে কটা, আর আমার অত মনে নেই। আমার মা, মাসিমা আর বোধহয় 4টি মামা, 4 জন মামা না 3 জন মামা, মনে করতে পারছি না এখন। যাই হোক, তো দিদিমা বললেন আমি সংসার নিয়ে এখানে থাকছি, খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে, এখানে থাকছি, তুমি ইচ্ছা হলে যাও, আসা যাওয়া করো। ভাবতে পারা যায়? আমি তো ভেবে অবাক হয়ে যাই। তারপর দিদিমাকে দেখেছি যখন জন্মের পরে, দিদিমাকে মনে হয়েছে এরকম মহিলা তো হয় না পৃথিবীতে, খুব কম এরকম মহিলা। এরা যদি লেখাপড়া ঠিক শেখার সুযোগ পেত, কি না জানি কি হয়ে যেত। এবং সত্যি সত্যি দিদিমা সেটা সম্ভব করলেন, দাদুও মেনে নিলেন, দাদু চলে গেলেন।
পাকিস্তানে, ওখানে চাকরি করলেন, অবসর পাওয়ার পরে এলেন আসা যাওয়া করতে। তো এরকম দৃঢ় চরিত্রের, এতখানি সিদ্ধান্তে অটল এই দিদিমা। তারপরে আমার মা, মায়েরও জীবনে এটা 1946-এ বিশাল দাঙ্গা হলো কলকাতায়, আমার তখন জন্ম হয়নি, ভয়ঙ্কর ভয়াবহ দাঙ্গা। বাবা মা কলকাতায়, বাবার চাকরি কলকাতায়, দাদুরও চাকরি কলকাতায় ছিল, চাকরি করতেন, থাকতেন কলকাতাতে। দাঙ্গা বাঁধার পরে বাবা অপশান পেলেন যখন দেশ ভাগ হলো 47-এ। বাবা কিন্তু, যে আমার বাবা একটু সরল, অত্যন্ত বিদ্বান হলেও মানুষ হিসেবে অত্যন্ত সরল মনের ছিলেন। ওই যা কিছু ঘটে একটু মেনে নেওয়ারই পক্ষে, ওই প্রতিবাদ একদম করতেন। আমাকেও এরকম শিক্ষা দিয়েছেন যে তোমার উপরে নেই ভুবনের ভার টাইপের। বাবা সেরকমই মনে করতেন, ঈশ্বর বিশ্বাসী ছিলেন, যেন তিনি সব করে দেবেন এইসব একটু ভাবছিল। ফলে তিনি ওই মেনে নেওয়ার পক্ষেই ছিলেন। অপশান পেয়েছি যখন যাই। আশ্চর্য, আমার মা দাঙ্গা হওয়ার পরে মা বাবাকে বললেন, নতুন বিবাহিত, 2 সন্তান হয়েছে পরপর, 2টি ছেলে, আমরা 2 ভাই 1 বোন, আমি তখনও জন্মাইনি। বাবা দাঙ্গা বেঁধেছে, দেখেছে, সবটাই দেখেছে, বাবার মধ্যে প্রতিক্রিয়া নেই, ভয় নেই। আর মা বললেন আমি এই কলকাতায় আর থাকবো না, কিছুতেই না। বাবা ভালো মানুষ ছিলেন, বাবা বললেন কোথায় যাব, কোন গ্রামে যাব, গ্রামে আমার কিছু নেই, ঠাকুরদার গ্রাম একটা আছে, বলে সেখানে আমাকে জমি কিনে বাড়ি করে দাও। তরুণী, আর মা খুব সুন্দরী ছিলেন, আমার মতো নয়, বেশ সুন্দরী, পরমা সুন্দরী। সেই সুন্দরী একজন, কত আর বয়স হবে তখন, 35, মেরে কেটে 35 বা 32 এরকম হবে মায়ের। তিনি কিন্তু গ্রামে গেলেন, বাবা তৈরি করে দিলেন বাড়ি, 4 বিঘা জমির উপরে বাড়ি, বাগান, এবং মা একলা থাকতে লাগলেন 2 শিশুপুত্রকে নিয়ে। গ্রামের সমস্ত মানুষ মাকে অত্যন্ত মানতেন। আমি শুধু ভাবি যে এরা তো ভীষণ বই পড়ে টড়ে এসব শেখেননি, কিন্তু ভেতরের এদের দেশপ্রেম, সোপার্জিত বলতে পারে, মানে নিজের অর্জিত দেশপ্রেম নয়, ব্যক্তি গুণ, ব্যক্তি চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য, সেটা কিভাবে প্রকাশ করেছে। উনি গ্রামবাসী হয়ে গেলেন মা। আমারও গ্রামেই জন্ম, 1949 সালে, এবং গ্রামে আমি একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রামে থেকেছি, গ্রামে থেকে বড় হয়েছি। তারপরে তবে এখানে এসে কলেজে ভর্তি হলো। হ্যাঁ, কলেজে প্রথম, তবে কলকাতায় যাওয়া আসা ছিল, কারণ বাবা তো যাওয়া আসা করতেন, শনিবারে বাড়ি যেতেন, এই সোমবারে চলে আসতেন। বাবার কলকাতায় থাকার জায়গা ছিল, আমরা যাওয়া আসা করতাম, কলকাতার সঙ্গে। কোন কলেজে এসে ভর্তি হলেন প্রথমে? এই ছোটবেলা থেকে আমার এক দাদা, 2 দাদার মধ্যে বড় দাদাই আমাকে বেশি গাইড করতো। মা বাবা না আমার উপর কিছু কখনো চাপায়নি, খুব বেশি ভালোবাসার, খুব ভালোবাসতেন মেয়েকে, মেয়ে যা বলবে তাই। এই দাদাটা ছিল বড় সর্বনাশা। দাদা খালি আমার আমি অঙ্কে যদি 100-তে 100 না পাই তাহলে আমার জীবন বৃথা, আমি যদি প্রথম না হই ক্লাসে তাহলে আমার জীবন বৃথা, এবং আমার স্বপ্ন পূরণ হবে যদি লেডি ব্রেবোন কলেজে ভর্তি হতে পারি এবং অধ্যাপনাতে যুক্ত হতে পারি। এটাই বড় দাদা, খুব ভালো সঙ্গীতজ্ঞ মানুষ এখন। তাহলে গ্র্যাজুয়েশন করলেন দর্শন নিয়ে, লেডি ব্রেবোনে? দর্শন আমার, সেটাতে আমার প্রেমটা 9 থেকেই জেগেছিল, কারণ আমি সেই জন্যে অনেক দূরের স্কুলে ভর্তি হয়েছিলাম। লজিক নিয়ে পড়বো, সাইকোলজি নিয়ে পড়বো, লজিক, সাইকোলজি এবং সংস্কৃত নিয়ে পড়েছিলাম, এই ফিলসফি পড়বো বলে। উচ্চশিক্ষাটা কোথায়? যে সময়ের কথা বলছি আমি 1969 সালে গ্র্যাজুয়েশন করি অনার্স নিয়ে লেডি ব্রেবোন থেকে। লেডি ব্রেবোন আমার একটুও ভালো লাগেনি, তাই? একটুও না। ওই খুব নামি কলেজ, কিন্তু সেখানে ঠিক বিদ্যার্জনের পরিবেশটা ছিল না। খাটখাট 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 করে এসে প্রফেসররা লেকচার দিয়ে যেতেন, আমরা শুনতাম, আর তারপরে বাড়ি আসতাম, এই পর্যন্ত। ওই যে প্রশ্ন উত্তর আমি যে বললাম না, যাদবপুরে গিয়ে প্রথম একটা প্রশ্ন করলাম, তার কি সুন্দর রিয়াকশান, এ ভাবাই যেত না বেরোনে। গৌরী আইয়ুবের নাম জানো? আবু সঈদ আইয়ুব গৌরী আইয়ুব, সুবিখ্যাত সাহিত্যিক আমাদের দেশে, যিনি বাংলা সাহিত্যে, উর্দু মাতৃভাষা হলেও বাংলা সাহিত্যে রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শুধু তাই না, তিনি যথেষ্ট পণ্ডিত মানুষ, পদার্থবিদ্যা নিয়ে পড়ে, দর্শন পড়েছেন, এডুকেশন কি না কি।
সেই আবু সাইদ আইয়ুব আর গৌরী আইয়ুবের সঙ্গে আমার লেডি বেবন কলেজে পড়ার আগে থেকেই 13 বছর বয়স থেকে ওই দাদার বড় দাদা যে ওই দাদার সূত্রে ওনার সাথে ওদের সব সম্পর্ক ছিল, সূত্রেই আলাপ হয় এবং ওদের খুব পারিবারিক সদস্যের মতো প্রায় সম্পর্ক হয়েছিল। তো আবু সাইদ আইয়ুব আর গৌরী আইয়ুব আমাকে বলেন, তুমি দর্শন নিয়ে পড়ছো, এমএটা যাদবপুরে করো। তো আমি ওদের কথা শুনে ওখানে ভর্তি হই। আর বাবা খুব ক্ষুণ্ণ হলেন। বাবা বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়? তা আমি বললাম, হ্যাঁ আমি তাই পড়বো। তো পড়ে সত্যি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি আজকের যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না পড়লে ঠিক এই আমিটা হতে পারতাম, অপূর্ণতা থেকে যেত। আচ্ছা, আপনারা যখন বড় হচ্ছেন, এই যে দুটো, একটা লেডি ব্রাহ্মণ কলেজ এবং তারপর এক বিশ্ববিদ্যালয় যাদবপুর, এখানে কি ধর্মীয় ভেদাভেদের কোনো সম্মুখীন হয়েছিলেন কোনো সময়? সেই সময়ে না, ব্রেবনে কোনো ধর্মীয় ভেদাভেদের ব্যাপার একটুও ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো নয়ই, কিন্তু আমার জীবন মানে শিক্ষাঙ্গনে আমি কোনো ধর্মীয় ভেদাভেদের সম্মুখীন হইনি, কখনো নয়। প্রাথমিক স্তর, স্কুল স্তর সব একেবারে ডক্টরেট ডিগ্রি অর্জন করা পর্যন্ত। কিন্তু একটা কথার সঙ্গে সংযোজন করা জরুরি, যেহেতু আমি বলছি, সেহেতু আমাদের দেশ সম্পর্কে এটা অত্যন্ত বাস্তব সত্য। আমি আমার জীবনের শিশুবেলা থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত অনুভব করছি। সেটা কি, আমি যেমনটি ভাবি না কেন, আমি যেমনটি হই না কেন, আমি যে পরিবারে জন্মেছি, যে ধর্ম সম্প্রদায়ভুক্ত পরিবারে জন্মেছি, সেই পরিবারের পরিচয় এবং দুটো ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, এসব বিষয়ে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্ত আজ পর্যন্ত শিশু বয়স থেকে সম্মুখীন হতে হয়েছে। শিশু বয়সে মনে হতো আমার নামটা শুনলেই আমার থেকে অন্যেরা আলাদা হয়ে যাবে। শিশু বয়সে একটা খালি দৃষ্টান্ত দিয়ে শেষ করবো এই প্রসঙ্গ। গ্রামে ক্লাস 4 পর্যন্ত পড়েছি, গ্রামের প্রাথমিক স্কুলে। 5-এ গেলাম মফস্বল স্কুলে। প্রথম দিন আমাদের একজন ইংরেজি শিক্ষক, তার মেয়ে ইংরেজি শিক্ষক আমাকে প্রথম দিনেই খুব বুকে জড়িয়ে ধরলেন, কারণ তখন আমি সমস্ত ইংরেজি শব্দ, অনেক ইংরেজি শব্দ, সেগুলো সব জেনে ফেলেছি, লিখতে পেরেছি। দেখে তিনি খুব খুশি হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, কারণ বাড়িতে আমি শিখে নিয়েছিলাম। তার মেয়ে নমিতা মুখার্জি, সে আমাকে বলছে, আমি কয়েকদিন গেছি স্কুলে, ততক্ষণে কিন্তু আমি যেহেতু মুসলমান গ্রামে জন্মেছি, মুসলমান অধ্যুষিত গ্রামে, সেটা পাইনি কখনো এরকম হিন্দু মুসলমান ব্যাপারটা। ক্লাস 5-এ ওঠার আগে পর্যন্ত কখনো বোধে আসেনি ভিন্নত্বের ব্যাপারটা। কিন্তু একদিন 3-4 দিন পরে নমিতা আমায় বলল, তোর নাম কী রে? আমি পুরো নামটা বলিনি, খুব সচেতনভাবে। কেন জানো? নমিতা আমার থেকে আলাদা হয়ে যাবে। এর পরের প্রশ্নে শুনবো, তোরা মুসলমান? এটা আমার ভালো লাগতো না, একেবারেই না। খুব কষ্ট হতো মনে, যে কেন আমি আলাদা হয়ে যাব। আমি জীবনে প্রথম ট্যাক্ট ব্যবহার করতে শিখলাম ওই শিশু বয়সেই। বললাম, মীরা, আমার ডাকনাম মীরা। আমরা মুখার্জি, তোরা কে রে? এইখানটায় সংকট। নৈতিক জীবনযাপন করতে শিখেছি বললাম না, ছোট থেকেই খুব সংকটে পড়লাম। কিন্তু বললাম, বন্ধু হারানোর ভয়ে, আলাদা হয়ে যাওয়ার ভয়ে আমরাও মুখার্জি। ভেতরে যে কী কষ্ট পেয়েছিলাম আজকে আমি বলতে পারবো না। আমার বাবার মেয়ে, আমার বাবা অত্যন্ত ধর্মপরায়ণ এবং নৈতিক জীবনযাপনে অভ্যস্ত মানুষ, সারা জীবনে আমৃত্যু। সেই বাবার মেয়ে হয়ে আমি বললাম, আমরাও মুখার্জি। কিন্তু সেটা যে কেন আমি বলেছিলাম, আজকে এই মুহূর্ত একটা কান্না পাচ্ছে ভেতরে, সেটা উপলব্ধি করতে পারছি। কারণ আমি কালকেও একটা ইন্টারভিউ দিয়েছি ইউটিউবে এই কাশ্মীরের দাঙ্গা নিয়ে। সেখানে আমি প্রাণপণে বোঝাতে চেয়েছি, ধর্মটা মানুষের একটা গৌণ পরিচয়, ধর্মবিশ্বাস।
প্রাণপণে সেভাবেই বলেছি। কিন্তু কমেন্টগুলোতে, আমি কমেন্ট অন্য সময় দেখি না, এটাতে দেখলাম এত সাংঘাতিক সব কমেন্ট। আমি বিশেষ একটি মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমি কি সেটা জানার দরকার নেই, ওরাই ধরে নিয়েছে। আমি সেখানে জাগ করে বলবো যে আমি ওসব মানি না, এটা বলতে আমার লজ্জা করে। ওদের প্রশ্নের উত্তর আমি বলবো কেন? আমাকে সাংঘাতিকভাবে আক্রমণ করা হচ্ছে যে না কিছু পাকিস্তানে যেতে বলা হোক, ইত্যাদি ইত্যাদি, অথচ আমার কথাগুলো সাংঘাতিক মানে আক্ষরিক অর্থে লজিক্যাল ছিল গতকালের অভিজ্ঞতা। তো আমি যে কোন কষ্টবোধ নিয়ে মুখার্জি বলেছিলাম এবং তাতে ভেতরে যে কতখানি পীড়াবোধ করেছিলাম আমি আজকে বোঝাতে পারবো না কী করে এটা করলাম। আর সারা জীবন সেটা প্রতিটা ক্ষণে প্রতিটা অধ্যায়ে তার মুখোমুখি হতে হয়েছে। সেটা আমার ভালো লাগেনি। আমার জীবনে মনে হয়েছে কেন আমার মানুষ পরিচয়টা বড় হবে না, কেন আমি যে পরিবারে জন্মেছি সে তার দায়টা আমার উপর পড়বে, আর সেই ধর্ম সম্প্রদায়টা একটা মোটেও ভদ্র সভ্য সম্প্রদায় নয় এভাবে পরিগণিত হবে। আমার বাবাকে তো দেখেছি ধার্মিক জন হিসেবে কত সৎ সজ্জন মানুষ, নৈতিক জীবনযাপনে অভ্যস্ত মানুষ, সেই আমি নৈতিকতা বর্জন করলাম, বললাম মুখার্জি। তো এতটাই দুটো সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের প্রতিফলন আমার জীবনে ঘটেছিল শিশু বয়স থেকে এবং আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত, এটা আমাকে পীড়া দেয়। সারনেম বা পদবি এটার জন্য দায়ী, যে আমাদেরকে আলাদা করে দেয়, তুমি মুখার্জি, তুমি নাহার, তুমি চ্যাটার্জি, তুমি খান বা হোয়াট এভার, মানে এটা কি একটা এগুলো সব শিক্ষিত মানুষদের ব্যাপার। শিক্ষাবিহীন, শিক্ষায় বঞ্চিত মানুষরা এগুলো নিয়ে কিন্তু স্বভাবত যারা তাদের প্রাকৃতিক আচরণগুলো বা স্বাভাবিক আচরণ এরকম না, তারা ভিন্নত্ব মানে কিন্তু ঘৃণা বা বিদ্বেষ পোষণ করেন, এগুলো শিক্ষিত মানুষরাই করে। তো এগুলো তো এখন হচ্ছে, এখন অনেকেই শুধুমাত্র নামটা ব্যবহার করছে, কিন্তু নামের মধ্যেও মুসলমানরা আরবি নাম ইত্যাদি, আমি তো সেজন্য ভুক্তভোগী বলে মেয়ের নাম বাংলায় রেখেছি। তো যাই হোক, যে কারণে ঘটছে সে আমরা সকলেই জানি, আমরা শিক্ষিত মানুষরাই নিজেদের স্বার্থপরতা বশত এগুলো করি। মানে আমরা সবাই কিছু না কিছু পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হচ্ছি যা চলছে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তো অন্যতম মুখ ছিলেন আপনি। তো পরিবর্তনের পর 95% মানুষ বিভিন্ন মানে শাসক দলের পদ পেলেন, গ্রহণ করলেন, আপনি আলাদা হয়ে থেকে গেলেন কেন? আমি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমার এই বিশ্বাসটা অকৃত্রিম। গণতন্ত্র একটা খালি খুব গম্ভীর শব্দ এমন নয়। আমার মনে হয় গণতন্ত্রকে আমরা শিক্ষা লাভে বঞ্চিত হইনি যে মানুষটা প্রকৃত শিক্ষা লাভে, তাদের উচিত গণতন্ত্রটাকে যাতে নষ্ট না হয়, প্রতিষ্ঠা করা যায় আমাদের দেশে, সেটা মেনে চলা। দেশটা গণতান্ত্রিক দেশ হিসেবেই থাকুক, পরিচিত হোক, জনগণের দেশ, এবং জনগণকে সমস্ত রকমের সুবিধা দিয়ে সমমানের করতে হবে, এটা আমি বিশ্বাস করি। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে যোগ দেওয়াটা আমার জীবনের আজকে যে রূপটা পাওয়া যাচ্ছে, জীবনে আমার যে অবস্থানটা, সেটা সূত্রপাত ঘটে ওখান থেকেই, ওই নাগরিক হিসাবে প্রতিবাদ আন্দোলন ইত্যাদির মধ্যে ঢুকে পড়া। এই গণতান্ত্রিক দেশে আমি বিশ্বাস করি একজন শিক্ষিত নাগরিক, যিনি দেশ থেকে সুবিধা নিয়ে শিক্ষিত হয়েছেন, বিদ্যালাভের সুযোগ পেয়েছেন, পদস্থ হতে পেরেছেন, জীবিকা পেয়েছেন, তার একটা দায় থাকে প্রতিটি নাগরিকের। এই দায়টাকে আমি মানি, গণতন্ত্র রক্ষা করা। আর গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যারা দেশের নেতানেত্রী হন, সেই দেশের নেতানেত্রীরা যদি দেশ পরিচালনার কাজে, সমমানের মানুষ তৈরির কাজে, সমাজ তৈরির কাজে, রাষ্ট্রের মধ্যে কোনো বিভেদ বিদ্বেষ থাকবে না, রাষ্ট্রকে সেই রকম বিভেদ বিদ্বেষ মুক্ত করার কাজে নিজেদের অদক্ষতা শুধু নয়, ব্যর্থতা শুধু নয়, সুপরিকল্পিত চক্রান্তকারী হিসেবে চিহ্নিত হয়, তখন নাগরিক, প্রতিটা শিক্ষিত নাগরিক, শিক্ষাপ্রাপ্ত নাগরিক, দেশের সুবিধাপ্রাপ্ত নাগরিক, তার দায় হলো তার বিরুদ্ধে আঙুল তোলা,
বুদ্ধিজীবীরা কি করেছে এই প্রশ্নটা এখন আমি শুনি সবার কাছে, মানে আমি তো খুব একটা সেই ব্যাপারটা জানতাম। ওই রকম বুদ্ধিজীবীদের কটাক্ষ করা, এদের গালি দেওয়া, এগুলো এখনকার অপসংস্কৃতি, এগুলোর কোনো মানে হয় না। এগুলো জবাব দিতেও আমার ইচ্ছা করে না। এগুলো করে শুধু একটা উলটপালট কাণ্ড করে দেওয়ার জন্য। সে কিছু মানুষ তারা তাদের কর্তব্যটা ভেতর থেকে উদ্বুদ্ধ হয়ে করতে এসেছে, না লাভের হিসাব করতে এসেছে, এই ভাগটা করো। আমার সেটা মনে হয়। বুদ্ধিজীবী বুঝি না, কিন্তু এই মঞ্চটার নাম এরকম হয়েছিল। কয়েকজন মানুষ এখানে যুক্ত হয়েছিলেন, তারা সত্যিকার ভালো মানুষ। মানুষটাকে আমি খুব গুরুত্ব দিই। সেই মানুষ, তার মধ্যে তরুণ সান্যাল একজন। তো তারই নেতৃত্বে এটা হয় এবং আমি তাতে অংশগ্রহণ করি। আর সেখানে এটা দেখে বলে শেষ করব, সেখানে দেখেছিলাম প্রথমে যারা সত্যিকার নাগরিক জীবনযাপনের অভ্যস্ত মানুষ এবং নাগরিকের কর্তব্য বোঝেন, সেই রকম মানুষ গত সিপিএম সরকারের ব্যর্থতা লক্ষ্য করে তারা কর্তব্যচ্যুত, আদর্শচ্যুত দল চালিয়ে যাচ্ছিল, যাতে ক্ষতি হচ্ছিল দেশের। আর গণতন্ত্রের 34 বছরের শাসন কখনো মেনে নেওয়া যায় না, এর বিরোধিতা করার জন্যে এরা গিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে যারা তাদেরকে মদত দিয়েছে, এই 34 বছর শাসনকে আরও দীর্ঘ 34 বছর করতে যারা মদত দিয়েছে, সেই নাগরিকবৃন্দ, আমি নাগরিক কথাটা খুব অর্থপূর্ণ অর্থে ব্যবহার করছি, নাগরিকরা, সেই নাগরিকরা যখন দেখলো যে ওটা ডুবো হয়ে যাচ্ছে, তরিটা, নৌকোটা, সেই ডুবো হয়ে যাওয়া নৌকো থেকে এই মঞ্চে এসে মানে হুড়মুড় করে ঢুকে পড়ল। তাদের মধ্যে কৃত্রিম নাগরিকরাই বেশি ছিলেন। তারা এসে এখানে ঢুকলো। ঘটেছিল, এক কথায় বলি, ঘটেছিল সিঙ্গুর নন্দীগ্রামের জনসাধারণের আন্দোলন। সেই আন্দোলনটা হাইজ্যাক করে নিল এই তথাকথিত আমাদের বুদ্ধিজীবী মঞ্চ। আমি বলছি, আমি নিজে ছিলাম না তার সঙ্গে, বা সম্পৃক্ত যারা তারাও করেননি, কিন্তু কমিটি হিসাবে এক ধরনের ওই নাগরিক আন্দোলন থেকেই এটা গড়ে উঠলো এই কমিটিটা। কিন্তু প্রায় হাইজ্যাক্ট হয়ে গেল, কারণ এই যেসব কৃত্রিম নাগরিকটা এর সঙ্গে যুক্ত হলো, তার ফলে হাইজ্যাকটা হলো। আর হাইজ্যাকটা নাগরিকদের হাত থেকে আরও হাইজ্যাক করে নিলেন বর্তমান শাসক দলনেত্রী। তিনি একটা অনশন মঞ্চ করেছিলেন, কৃত্রিম অনশন মঞ্চ। সেখানে সকলেই গেছেন, এমনকি অম্লান দত্তের মতন বিদগ্ধ পণ্ডিতও গেছেন। দর্শন পড়েছি বলে দর্শন থেকে আমি একটা অন্তর্দৃষ্টি পাই সব ক্ষেত্রে। আমার ভেতর থেকে কিছু ডাক আসে, অন্তর্দৃষ্টি বা ইনসাইট আমি পাই। সেই অন্তর্দৃষ্টি আমাকে জীবনে পথ দেখায়। আমি কাউকে অনুসরণ করি না অন্ধভাবে, তাই ওদের সকলের 8 সদস্যদের অন্ধভাবে অনুকরণ করিনি। আমার যেটা মনে হয়েছে, আমার কর্তব্য যেটুকু সেটুকু করব, সেইভাবেই এখনো পর্যন্ত চলেছি। কোনো লাভালাভের হিসেব, এই পদলাভ, ওই পদলাভ, সেই পদলাভ যদি করতাম, তাহলে শিক্ষাক্ষেত্রেই আমি একজন আরও উচ্চপদস্থ ব্যক্তি হতে পারতাম। সাধারণ একজন অধ্যাপিকা হিসেবে অবসর গ্রহণ করতাম না। আপনি সাধারণ নন, আমাদেরও তো আদর্শ চাই যে কাকে আমরা দেখে বড় হব। তাই বলে আমি সেই মূর্খতা প্রকাশ করব যে আমি অসাধারণ, অসম্ভব। কর্তব্যের জন্যে কর্তব্য নীতি বলে একটা কথা আছে, ডিউটি ফর ডিউটি সেক, কান্ট বলে গেছেন মরাল ফিলসফি। আমি খুব গভীরভাবে অধ্যয়ন করেছি এবং মেনে চলে। এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। চলুন তাহলে আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তর, ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে দিই, মানে নিয়ে আমি প্রশ্ন করি আপনাকে। পৃথিবীর ইতিহাসে কোনো আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পেয়েছেন? রাজনৈতিক ব্যক্তিত্বের সন্ধানও করিনি, আর খুঁজে পাওয়ার প্রশ্ন ওঠে না এই জন্যেই, কারণ আমার অনুরাগ ছিল না, নেইও, এখনও নেই। আমি সেরকম খুঁজে পেয়েছি মাওলানা আবুল কালাম আজাদকে। আমার মনে হয়েছে একজন বিদগ্ধ মানুষ এবং অত্যন্ত ভারসাম্য রক্ষা করতে পারা মানুষ, রাজনীতি করেছেন, এবং ব্যক্তিত্ব হিসেবে এই ব্যক্তিত্বকে আমার মনে হয় কোথাও তিনি আপোস করেননি। সিনেমা দেখেন? মানে তাহলে প্রিয় ছবি কোন সিনেমা? সিনেমা আগে খুব দেখতাম, এখন খুব কর্মব্যস্ত জীবন, মানে আমার জীবনে অবসর বলে কিছু নেই। সেই জন্য বহুদিন ধরে সিনেমা থেকে একটু বিচ্যুত হয়ে রয়েছি। খুবই আগে ভালো লাগতো,
এখন আবার এই মুহূর্তে আমি কিছু পারিবারিক বন্ধন থেকে মুক্ত এই সময়ে, সেই জন্যে আবার একটু মুক্তি পেয়েছি, তাই সিনেমা আবার দেখতে শুরু করেছি। কি সিনেমা দেখলেন এর মধ্যে, কোনটা ভালো? যেমন আমার জন অরণ্য খুব ভালো লেগেছে, কদিন আগেই দেখেছি। আগেও দেখেছিলাম। এই ধরনের সিনেমাই বেশি ভালোবাসি। আর রোমান্টিক সিনেমা দেখতেও আমার ভালো লাগে। ওখানে আমার একটা দুর্বলতা আছে। যেমন সুচিত্রা উত্তম, বিশেষ করে একে আমার খুব বেশি ভালো লাগে, বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরীকে নায়ক হিসেবে বেশি ভালো লাগে, উত্তমকে অত ভালো লাগে না। আর অরুন্ধতী এরকম নায়িকাদের ভালো লাগে। তা পুরোনো দিনের রোমান্টিক ছবিগুলো ভালো লাগে। সেখানে আর নায়ক নায়িকা অত বলছি না, কিন্তু ভালো লাগে। আমার ভেতরের মনটা কিন্তু খুব রোমান্টিক। প্রিয় খাবার কি? মিষ্টি, নোনতা, ঝাল, টক? মিষ্টি। মিষ্টি? শাড়ি ছাড়া আর কোনো পোশাক পছন্দ? এখন তো আমি প্রতিদিন সালোয়ার কামিজই পরি। আজকে হঠাৎ কি মনে হলো যে একটু তোমাদের আবার বৈঠকের ইন্টারভিউ ফিল্ম, তা বাঙালিয়ানাটা খুব পছন্দ করি, সেই জন্যে আজকে শাড়ি পরলাম। কিন্তু এখন আমি সালোয়ার কামিজ পরি, পাছে পরে যাই। আচ্ছা, মেয়েদের স্বাধীনতার চাবিকাঠি কি এক কথায় বলতে গেলে? ভেতরের শিক্ষা, একেবারে ভেতরের আভ্যন্তরীণ শিক্ষা। ডিগ্রি লাভের যে শিক্ষা আমরা পাই ডিগ্রির দ্বারা, সেই শিক্ষা নয়। জীবন থেকে এটা বুঝে নিয়েছে। কারণ আমার মাও, দিদিমা তো একেবারেই লেখাপড়া জানতেন না, মা ডিগ্রির শিক্ষা লাভ করেননি, কিন্তু এদের ভেতরের শিক্ষা ছিল অসাধারণ। মেয়েদের সেটা খুব জরুরি। আর মেয়েরা যেন মানুষ হতে চায়, ওই পুরুষ আর মেয়ে এই ভাবনার মধ্যে যেন নিজেদেরকে সংকীর্ণ একটা বন্দির মধ্যে আবদ্ধ না রাখে। মানুষ, মেয়ে মানুষ কথাটা এটা বলে শেষ করি। মেয়ে মানুষ বলে একটা শব্দ আছে, আমি এটাকে দুটো ভাগ করি, মেয়ে আর মানুষ। মেয়ে মানুষ, মেয়েদের কাছে এটা একটা চ্যালেঞ্জ, সে মেয়ে মানুষ হবে না মানুষ হবে, নাকি শুধুই মেয়ে হবে। আমি এর উপর একটা বই লিখছি, উপন্যাস লিখছি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, মেয়েদের কাছেও সেটা হোক, সব মেয়েদের কাছে। দারুণ লাগলো। মানে আমি সত্যি শুরুতে ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি কিভাবে প্রশ্ন করবো, কারণ আমি প্রশ্ন করতে ভয় পাই। কিন্তু আজকে আমিও শিখলাম যে প্রশ্ন করতে ভুল হবে হয়তো প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা চালিয়ে যেতে হবে করা। এবার আপনার জন্য কিছু উপহার আছে ছোট ছোট, সেটা আমি বিনীতভাবে বলি, কোনো উপহার আমি বইয়ের গিফট, বইয়ের, হ্যাঁ বই নিতে পারি না গিফট ভাউচার, বইয়েরই গিফট ভাউচার আছে। ঠিক আছে, কিন্তু আর কিছু দিও না। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি মীরা তুন্দির ছেড়ে আসা বাড়ির ক্যাম্পাসের নাম কি ছিল? উত্তরটা তাড়াতাড়ি নিচে দেওয়া মেল আইডিতে পাঠিয়ে দিন। আর প্লিজ মেল আইডিতেই মেল করুন। আমরা কিন্তু কমেন্ট বক্সে আনসার দিলে তার গিফট পাঠাতে পারি না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের শোটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন। থ্যাংক ইউ।